This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি ফেরত পেতে একগুচ্ছ দাবিতে এসএসসি দপ্তরের সামনে অনশনে চাকরিহারারা। আজ অনশনের দ্বিতীয় দিন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতভর অবস্থান শিক্ষকদের। এসএসসি ভবন চত্বরে পুলিশে ছয়লাভ। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, তুমি একটু আগেই যেমন দেখাচ্ছিলে যে মহিলা এবং পুরুষ পুলিশ কর্মী তারা একেবারে ছয়লাভ, এবং আচার্য ভবনের সামনের যে ছবিটা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা, এখনকার কি ছবি দেখছো? আরো কি পুলিশের সংখ্যা বাড়লো? দেখো, সময় যত এগোচ্ছে, কারণ বেলা 12টায় করুণাময়ীতে জমায়েত এবং তার পরবর্তীতে বেলা 1টার আশেপাশে কিন্তু সেই এসএসসি ভবন অভিযানের যে কর্মসূচি, চাকরিহারা আন্দোলনকারীদের সেই কর্মসূচি শুরু হবে। এবং আমি কিছু সময় আগে যে ছবি দেখাচ্ছিলাম সেই ছবিটা কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো, দেখো আরও বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী এখানে নিয়ে আসা হয়েছে। তবে শুধুমাত্র যে বিধাননগর কমিশনারেটের পুলিশ তা কিন্তু নয়, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে হাওড়া জিআরপি, খড়গপুর জিআরপি, ব্যারাকপুর, এ ধরনের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ফোর্স নিয়ে আসা হয়েছে এবং সেই ফোর্স ডিপ্লয়মেন্টের যে প্রসেস সেটাই চলছে। সাধারণ চোখে দেখলে হয়তো মনে হবে কোনো জঙ্গি আন্দোলন প্রতিহত করার জন্যই এ ধরনের পুলিশি ব্যবস্থা বা নিরাপত্তার আয়োজন করা হচ্ছে। তবে চাকরিহারা আন্দোলনকারীরা বারবার যে বিষয়টা বলতে চাইছেন যে তাদের এই আন্দোলন নিজেদের হকের দাবিতে, নিজেদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফিরে পাওয়ার দাবিতে। আমরা আরও একটু যে ছবিটা দেখানোর চেষ্টা করবো, বা আগেও দেখাচ্ছিলাম, যে এই যে কয়েকটা স্তরে স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। প্রথমে এই যে এসএসসি ভবনের পেছনে যে গেট, সেই গেটের সামনে লোহার ব্যারিকেড, এই ব্যারিকেডগুলোকে পরপর সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে। এবং তারপরেই কিন্তু এই যে রয়েছে মেন গেট, এই গেট দিয়ে কিন্তু সাধারণত এখানকার যারা অফিসিয়াল যারা রয়েছেন, যারা কর্মীরা, তারা যাতায়াত করেন। কিন্তু যখন কর্মসূচি শুরু হবে সেই সময় এই গেট পুরো তালা বন্ধ করে দেওয়া হবে এবং এই গেট কোনোভাবে যদি উপেক্ষা করে বা টপকে আন্দোলনকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু তৃতীয় স্তরে আরও একটা ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে। এই ব্যারিকেডটিকেও কিন্তু সামনের দিকে এগিয়ে দেওয়া হবে। অর্থাৎ চারিদিকে বিভিন্ন জায়গাতে একদিকে যেমন পুলিশ ডিপ্লয় করা হচ্ছে, সেই ফোর্স ডিপ্লয়মেন্টের প্রসেস চলছে, তার পাশাপাশি পরপর 3টে স্তরে কিভাবে এই এসএসসি ভবনে যে সমস্ত গেটগুলো রয়েছে, 2টো গেট রয়েছে সামনের দিকে এবং পেছনের দিকে, সেই গেটগুলোকে সুরক্ষিত রাখার জন্য কিভাবে লোহার ব্যারিকেড দিয়ে গার্ডরেল তৈরি করা হচ্ছে সেই ছবিও কিন্তু দেখলাম। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো আরও একটু এগিয়ে আসার জন্য। আমরা সামনের দিকে রাস্তার দিকে কিছু সময় আগেই দেখছিলাম যে র্যাফের বাহিনী, তাদেরকেও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তারা রীতিমতো যে টিয়ার গ্যাসের সেল, সেই সমস্ত কিছু নিয়ে প্রস্তুত রয়েছে। আর যে কথাটা এর আগেও আমি বলছিলাম যে এই সমস্ত প্রস্তুতি দেখে সার্বিকভাবে কিন্তু মনে হতে পারে যে কোনো একটা জঙ্গি আন্দোলনকে প্রতিহত করার হয়তো মোকাবেলা করার চেষ্টা করছে পুলিশ বাহিনী, কিন্তু আদতে কিন্তু তা নয়। চাকরিহারারা বারবার যে কথাটা বলছেন, তাদের এই আন্দোলন নিজেদের হকের দাবিতে, নিজেদের যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পাশ করে যে চাকরি তারা পেয়েছিলেন সেই চাকরি ফিরে পেতে চাইছেন, সেই দাবিকেই কিন্তু সামনে রেখে তাদের আজকের এই কর্মসূচি। আর সেই কর্মসূচিকে সামনে রেখে কিন্তু একেবারে নিশ্চিত নিরাপত্তার যে বলয় তৈরি করা হচ্ছে এই এসএসসি ভবন বা আচার্য সদনকে সামনে রেখে। তার কারণ করুণাময়ী থেকে শুরু হওয়ার পর সেই যে আন্দোলনকারীদের মিছিল, সেই মিছিল এগিয়ে আসবে এই এসএসসি ভবনের দিকে। কিন্তু এসএসসি ভবনের আগেই কিন্তু তাদেরকে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করবে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা বললাম যে শুধুমাত্র কিন্তু বিধাননগর কমিশনারেটের ফোর্স ডিপ্লয় করা হচ্ছে তা কিন্তু নয়, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে। এই যে মিছিল করুণাময়ী থেকে বেলা 12টা থেকে 1টার মধ্যে সেই মিছিল শুরু হতে চলেছে, এখনো তো বেশ অনেকটা সময় বাকি। তাহলে এখন থেকেই পুলিশের এই নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপ, অর্থাৎ তারা কোনো রকম কোনো ছিদ্র রাখতে চাইছে না। একদমই কোনো রকম নিরাপত্তা বা এই যে আটাশাটো নিরাপত্তার যে ছবি দেখছি, তাতে কিন্তু কোনো রকম খামতি রাখতে চাইছে না বিধাননগর কমিশনারেটের পুলিশ। সেই কারণেই কিন্তু একেবারে সকাল থেকেই তারা তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। বিভিন্ন জায়গায় ফোর্স ডিপ্লয় করা হচ্ছে। এই আচার্য সদন বা এসএসসি ভবনের সামনের দিক থেকে শুরু করে পেছনের দিক, এমনকি সামনের যে রাস্তা রয়েছে, অর্থাৎ কলেজ মোড় থেকে করুণাময়ীর দিকে যে যান চলাচল করছে, সেই সমস্ত রাস্তাতেও কিন্তু বিভিন্ন জায়গাতে ফোর্স ডিপ্লয় করা হবে। এবং তার জন্য সামনেই দেখতে পাচ্ছ পরপর সমস্ত গার্ডরেল প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ তুমি একটু আগে ড্রোনের কথা বা সিসিটিভির কথাও বলছিলে, যে নিরাপত্তা ব্যবস্থার জন্য এগুলোর দিকেও বিশেষ নজরদারি নিশ্চয়ই রাখা হচ্ছে। একদমই তাই। বিধাননগর কমিশনারেটের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে প্রয়োজনে করুণাময়ী থেকে যখন এই আন্দোলনকারীদের মিছিল শুরু হবে, সেই সময় সেই মিছিলের উপরে নজর রাখার জন্য সেখানে ড্রোন, আকাশপথে নজরদারির জন্য ড্রোনের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি এই রাস্তার আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ক্যামেরার মাধ্যমেও কিন্তু বিধাননগর কমিশনারেটের যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা পরিস্থিতির উপরে নজর রাখবেন। তার কারণ গত পরশু ডিআই অফিসে, কসবা ডিআই অফিসে যে আন্দোলনকারীদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশকে লাঠিচার্জ
চালাতে দেখা গেছে, পুলিশ লাথি মারছে, সেই ছবি সামনে উঠে এসেছে। এবারও যদি আবারও সেই আন্দোলনকারীরা পুলিশের হাতে আক্রান্ত হন, নিগৃহীত হন, সেই জন্য একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে আচার্য ভবনকে। অনেক ধন্যবাদ সুপ্রিয়, নজর রাখো তুমি। আর পাশাপাশি আরো একটা খবর রয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে তো চাকরিহারাদের বৈঠক রয়েছে দুপুর 3টার সময় বিকাশ ভবনে বৈঠকে থাকছেন চাকরিহারাদের 8 জন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব এবং এসএসসির চেয়ারম্যান। যোগ্যদের তালিকা, ওয়েমার শিটের মিরর ইমেজ এগুলো প্রকাশের দাবি জোরালো করবেন এবার চাকরিহারারা। সূত্রের খবর বলছে যে এই যোগ্যদের চাকরি ফেরাতে সরকার এবং এসএসসি কি পদক্ষেপ করছে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। চাকরিহারাদের সঙ্গে এই নিয়ে মত বিনিময় করবেন শিক্ষা দপ্তরের কর্তারাও। বৈঠকের কথা বলেছেন শিক্ষামন্ত্রী, আপনারা যাবেন? আমরা অবশ্যই যাব। আমরা কালকে এসএসসি অভিযান করছি, ওই অভিযানে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সকলকে আমাদের পাশে চাই। আমরা এসএসসিকে যেন বাধ্য করাতে পারি এবং বাধ্য করবই। দেখুন, মরে যাব কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতেই হবে। গুলি খেতে রাজি আছি, কিন্তু এই অযোগ্য হয়ে যে চাকরি চলে যাবে এটা মেনে নিতে রাজি নই। তৃণমূল কংগ্রেস বলছে, শাসক দল বলছে যে একদিকে আলোচনাও করবেন আবার আন্দোলনও করবেন, দুটো একসাথে চলতে পারেন। দেখুন, আলোচনাটা ওই জন্য নয় যে আমি পায়ে পড়ে কিছু চাইছি, এটা বুঝতে হবে। আমি তো যোগ্যতা নিরিখে মেধা নিরিখে চাকরি পেয়েছি, তাহলে আমি তাকে মানে কারোর কাছে তো এটা নয় যে প্লিজ বাঁচিয়ে দিন। আমাদেরকে বাঁচাতে হবে, এটা আমাদের দাবি, কারণ আমরা জানি যে আমরা মেধা দিয়ে চাকরি পেয়েছি। যেমন বলছিলাম, আজ বিকেল 3টার সময় সেই বৈঠক, কিন্তু আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে এই যে চাকরিহারাদের বৈঠক, কিন্তু এই বৈঠকের বিষয়ে কিছুই জানেন না এসএসসি অফিসের সামনে অনশনরত শিক্ষকরা। সরকারের তরফ থেকে জানানোই হয়নি বলে দাবি। আমার প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে বৈঠক করছেন? আমাদের আমরা কিছুই জানি না যে কোনো সরকারিভাবে বা মৌখিকভাবে কোনোভাবেই আমরা জানি না যে আজকে কাদের সঙ্গে মিটিং চলছে। আপনারা একসাথে এক লড়াই, তাহলে এই বিভাজনটা কেন? এই বিভাজন শাসক যিনি থাকেন, যে শাসকই হোক, এই চেষ্টাটা করে, যে শাসক চেষ্টা করছে সেই প্ররোচনায় ফাঁদে কেউ পা দেবেন না। সরকারের সঙ্গে আলোচনায় স্থায়ী কমিটি চান না চাকরিহারারা। বিভিন্ন বৈঠকে আলাদা আলাদা প্রতিনিধি যাবে। স্থায়ী কমিটিকে কিনে নিতে পারে সরকার, আশঙ্কা করছেন চাকরিহারাদের একাংশ। তাদের আশঙ্কা, ভেস্তে দেওয়া হতে পারে আন্দোলনও। নেতাজি ইন্ডোরে স্থায়ী কমিটি তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা। নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই চাকরিহারাদের উদ্দেশ্যে বলেছিলেন 8 জনের একটি স্থায়ী কমিটি করতে। সেই কমিটি সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখবে। শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসছে এই কমিটি, কিন্তু চাকরিহারা শিক্ষকরা বলছেন স্থায়ী কমিটি তারা তৈরি করবেন না, কারণ স্থায়ী কমিটি তৈরি হলে সেই কমিটির সদস্যদের পারচেস করে নেওয়া হতে পারে, সেক্ষেত্রে ভেস্তে দেওয়া হতে পারে আন্দোলন, থেমে যেতে পারে লড়াই। সেই কারণেই আজ দিনভর দফায় দফায় বৈঠকের পর চাকরিহারা শিক্ষকদের একটা বড় অংশের মতামত দিয়েছেন স্থায়ীভাবে কেউ কমিটির সদস্য হিসেবে সরকারের সঙ্গে ওই প্রতিটি আলোচনায় থাকবেন না। এক একটি আলোচনায় এক একজন প্রতিনিধিকে মনোনীত করে সরকারের কাছে পাঠাবেন চাকরিহারা শিক্ষকরা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। হয়েছে এবং সেই কমিটি 8 জনের কমিটি থাকবে, সেই কমিটি মিটিংয়ে থাকবে। এটা কি স্থায়ী কমিটি? না, আমাদের পক্ষ থেকে যে আমাদের শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আছে এবং কোর কমিটি আছে, তাদের মধ্য থেকে আমাদের একটাই দাবি, কোনো স্থায়ী কমিটি থাকবে না। এক একটা মিটিংয়ে মুখ চেঞ্জ হবে। 8 জনেই থাকবে, কিন্তু মিটিংয়ে মুখ চেঞ্জ হবে। এই কৌশলটা কেন? এই কৌশলটা অনেকে আশঙ্কা করছেন যেন স্থায়ী কমিটি হলে পরে পরবর্তীতে হয়তো বা মানে সরকারের অনুকূলে যেতে পারে। সেই জন্য আমাদের পক্ষ থেকে এটা আমরা মানছি না এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং অনেকেই এতে একমত হয়েছেন। আন্দোলন ভেস্তে দেওয়া চক্রান্ত হতে পারে? নিশ্চয়ই হতে পারে, কিন্তু সেটা আমরা কোনোভাবে হতে দেব না। আমরা সকলেই ইউনাইটেড এবং সকলেই আমরা বঞ্চিত শিক্ষক শিক্ষিকা। হেরেছেন লোকসভা ভোটে, ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে, কনসলিডেট করা।
মানে এটা ওনার কথা বলবেন না। এটা পরিকল্পনা করে, পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈসা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। আর যন্ত্রণাটা বুঝি আমরা। চলুন আরেকটা পয়েন্ট আছে ভাই, আরেকটা পয়েন্ট। বর্ডার এলাকা তো পাশেই বাংলাদেশ, তো বিএসএফ গার্ড দেয়। পাশেই বাংলাদেশ বর্ডার, মানে রোহিঙ্গা বা জঙ্গিদেরকে পাশেই বাংলাদেশ বর্ডার আসতেই পারে। এখানে তো বিএসএফ আছে, বিওপির পাশেই দাঁড়িয়েছি আমরা। তো বাংলাদেশ বর্ডার এলাকায় যেখানে মমতা ব্যানার্জি জমি দেয়নি, সেখানে তো অনেক কিছুই ঘটছে। আমার দোকান ভেঙেছে, দেখবেন না বাবু? আপনি বিচার পাবেন, বিচার পাবেন, বিচার পাবেন মা, আপনি বিচার পাবেন। ক্ষতি করেছে বাবু, আমারও ক্ষতি করেছে, বাবু আমারও ক্ষতি করেছে। শ্রীরাম বলতে পারি না বাবু। আমি নিজে 20 জনকে দিয়ে গেলাম, বাকি 66টা আমি নিবারণের হাতে দিয়ে। নিরঞ্জন শাহ আছে, বাকিটাও দিয়ে ভাই। আরেকটা জায়গায় মোথাবাড়ির পরিস্থিতি এখন কোন জায়গাতে? এবং মোথাবাড়িতে লোক ভয় ভীতির মধ্যে আছে, আতঙ্কে। এবং 23 জন হিন্দু গ্রেপ্তার হয়েছে, তারা ইনোসেন্ট। যারা অন্য কমিউনিটির গ্রেপ্তার হয়েছে তারাও যুক্ত নয় বলে অনেকেই বলছে। প্রকৃত দোষীরা ধরা পড়েনি, তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়নি। আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ ইনঅ্যাকশনের জন্য উচ্চ আদালতে গেছে। আমরা আইনি লড়াই করব। আর যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি, এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি।